আর এবার নজর রাখবো গোঘাটের দিকে, কারণ আবাসে নাম রয়েছে পঞ্চায়েত সদস্যের, কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা ছবিটা বলবে। পাকা বাড়ি রয়েছে, দেখুন দোতলা পাকা বাড়ি নেতার, আর তার নামে আবাস। কিন্তু কেন দোতলা বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে বাংলার বাড়িতে নাম? আরো বিস্তারিত এই বিষয়ে শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, যে ছবিটা আমরা দেখছি একেবারে দোতলা পাকা বাড়ি, দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়িতে নাম কিভাবে এলো এই নেতার? দেখো, গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের যে সদস্যা বন্দনা কুণ্ডু, তিনি যেটা দাবি করছেন যে বহু আগে তিনি মাটির বাড়ি ছিল, তখন সেই সময় তিনি বাড়ির জন্য আবেদন করেছিলেন এবং তখনই তিনি নাম তুলেছিলেন এবং তারপর তার আবাস তালিকায় নাম আসে এবং ইতিমধ্যেই যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা কিন্তু তিনি পেয়ে গেছেন। এরপরেই বিতর্ক শুরু হয়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় মানুষও যেটা অভিযোগ তুলেছেন যে পরিষ্কার দেখা যাচ্ছে তার একতলা পাকা বাড়ি ছিল এবং এই মুহূর্তে দোতলা পাকা বাড়ি, নির্মীয়মান যে দোতলা পাকা বাড়ি সেই কাজ চলছে। তারপরেও কিভাবে টাকা এলো তার অ্যাকাউন্টে, জানাজানি হওয়ার পরে কিন্তু ওই পঞ্চায়েত সদস্য বিডিওর কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন যে তিনি তার এই মুহূর্তে টাকার প্রয়োজন নেই, বাড়ির প্রয়োজন নেই, যাতে এই টাকা ফিরিয়ে নেওয়া হয়। সেই কারণেই গোঘাট 2 নম্বর যে পঞ্চায়েত বিডিও অফিস রয়েছে সেখানে আবেদন করেছেন ওই পঞ্চায়েত সদস্য। সোনিয়া, আমি বাড়ির আবেদন করেছিলাম বিগত কয়েক বছর আগে, সেই সূত্রেই আমার নামটা এসেছে। এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না, টাকাটা ফেরত দিতে চাই। যেহেতু আমাদের পাকার বাড়ি হচ্ছে সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই। আর যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার, সেই জন্য তারা যেন এই টাকাটা পায় সেটাই আমি চাই। বিডিও অফিসে এসে লিখিত বিডিও স্যারের কাছে দরখাস্ত পেয়েছি। উনি বিডিও সাহেবকে দরখাস্ত দিয়ে গেছেন যে ওনার এখন প্রয়োজন নেই, উনি পাকার বাড়ি অলরেডি করে ফেলেছেন। ওনাকে এটার জন্য সাধুবাদ জানাই। প্রথম কিস্তি পেয়ে গেছেন, এবার টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায় সেই প্রসেসও আমরা চেষ্টা করব ওপর মহলে কথা বলে, যে এটা কিভাবে টাকাটা ব্যাগ নেওয়া যায়। ওনার যদি বাড়ি নেওয়ার ইচ্ছা না থাকতো তো উনি আগেই না নিতে পারতেন, লিস্টে নাম দেখে নাম কাটিয়ে দিতে পারতেন। তো এখন তো ওনারা অনেক নাটক করছেন। আর এবার দেখাবো কল রয়েছে কিন্তু জল নেই, বাড়ি বাড়ি কল রয়েছে কিন্তু জল পাওয়া যাচ্ছে না। মাথাভাঙার নিশিগঞ্জে এই জল সমস্যায় জেরবার সেখানকার সাধারণ মানুষ। কিন্তু কেন কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, কল থাকলেও জল পাচ্ছে না প্রায় 10,000 মানুষ। এক্ষেত্রে তো একটা বড় সমস্যা, আর গরম বাড়ছে, এই সমস্যা তো আরো তৈরি হবে। সমাধান কোথায়? প্রশাসন কি বলছে? দেখো, মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই পানীয় জলের সমস্যা রয়েছে। স্থানীয়দের যেটা অভিযোগ যে 1.5 থেকে প্রায় 2 বছর আগে এখানে বাড়ি বাড়ি পানীয় জলের কানেকশন দেওয়া হয়েছে, টেপকল বসানো হয়েছে, কিন্তু জল আসছে না। তাদেরকে বাধ্য হয়ে নলকূপের আয়রনযুক্ত জল খেতে হচ্ছে এবং এই জল খেয়ে কিন্তু অনেকে বিভিন্ন পেটের অসুখেও ভুগছেন। তবে তাদের যেটা দাবি যে প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক এবং দ্রুত পানীয় জল যে পরিষেবা সেটা চালু করুক। তবে আমরা কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনের সঙ্গে। স্থানীয় প্রশাসনের যেটা দাবি যে বেশ কিছু জলাধার এখনও তৈরির কাজ চলছে এবং সেই কাজ দ্রুত গতিতে চলছে। সেই জলাধার তৈরির কাজ শেষ হয়ে গেলেই কিন্তু বাড়ি বাড়ি যে পানীয় জলের যে সুবিধা এখন বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা, সেই বঞ্চিত হবেন না। তারা জলাধার তৈরির কাজ শেষ হলেই সেই বিশুদ্ধ পানীয় জল তারা পাবেন। তবে এই যে স্থানীয় প্রশাসনের দেখলেন তো, কল থাকলেও জল পাওয়া যাচ্ছে না, সমস্যা সমাধান হবে কবে সেদিকে নজর থাকবে। কিন্তু হিঙ্গলগঞ্জ, সেখানে স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেছে কিন্তু জল সমস্যা না, এখনো পর্যন্ত মেটেনি। সান্ডেরবিলের আমবেরিয়ায় জলকষ্টের ছবি। বাধ্য হয়ে সেখানকার মানুষ কি করে জানেন? পুকুরের জল খায়, আর এতে স্বাভাবিকভাবে শারীরিক সমস্যাও আসতে পারে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এবার সমস্যার সমাধান কবে হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু পুকুরের জল খেতে হচ্ছে সেখানকার মানুষজনদের। এতদিনেও, এত বছরে সমস্যা মিটলো না। একদম। দেখো, স্বাধীনতা গ্রাম পঞ্চায়েত সান্ডেরবিল, গ্রাম পঞ্চায়েতের সান্ডেরবিলের
আমবেড়িয়া বলে একটি গ্রাম রয়েছে, সেখানে এখনো পর্যন্ত স্বাধীনতার পরেও কিন্তু সেখানে জল কষ্ট মিটল না। তার কারণ সেখানে কোনো সরকারি প্রকল্পই এখনো পৌঁছায়নি। অর্থাৎ যে এই সান্ডেরবিল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম রয়েছে, সেখানে যে বেশ কিছু জায়গায় গভীর নলকূপ বসেছে, কিন্তু সেই গভীর নলকূপ এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, ফলে অধিকাংশটাই অকেজো হয়ে রয়েছে। বেশ কয়েকটি এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কিন্তু সেগুলোই এতটাই নোনা জল উঠছে, ফলে সেই জল খাওয়ার অযোগ্য। ফলে মানুষ বাধ্য হয়ে কখনো পুকুরের জল, কখনো নদীর জল খাচ্ছে, ফলে তা নিয়ে বিভিন্ন রকম ভাবে শারীরিক সমস্যা হচ্ছে। বারংবার প্রশাসনকে জানাচ্ছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা বা ভূক্ষেপ করছে না। ফলে বাধ্য হয়ে তারা কিন্তু এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে বারংবার জানাচ্ছেন, কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রশাসন আশ্বস্ত করা হয়েছে যে দ্রুত আরো বেশ কয়েকটি অর্থাৎ আর্সেনিক মুক্ত পানীয় জলের কল বসানো হবে। কিন্তু সেটা কবে বসানো অবশ্যই হবে? আমাদেরও নজর থাকবে। খবর আমরা দেখালাম, কবে সমস্যার সমাধান হয়। অন্যদিকে শিলিগুড়ির বাজেটে সেখানে কিন্তু খাবার জলের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, পুরো বাজেটে পানীয় জল প্রকল্পের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। জল সংকট মেটানোর জন্য 511 কোটির প্রকল্প। পার্থ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। পার্থ, কি জানা যাচ্ছে? তার কারণ এতে সাধারণ মানুষের সুবিধা হবে, কারণ 511 কোটির প্রকল্প। একেবারে তাই। দেখো, আমরা জানি মাঝে মধ্যেই কিন্তু শিলিগুড়িতে জলের কষ্ট হয়, কারণ যে প্রকল্প রয়েছে তা বহু পুরনো এবং সেই সময় যে জনসংখ্যা ছিল তাতে কিন্তু কয়েক গুণ জনসংখ্যা শহরে বেড়েছে ওয়ার্ডের সংখ্যাও। তো আর তাই সেই জলকষ্ট থেকে শহরবাসীকে স্বস্তি দিতেই কিন্তু পুরসভা নতুন এই প্রকল্প রাজ্য এবং কেন্দ্রের যৌথ সহযোগিতায় অমৃত প্রকল্পের আওতায় এই পানীয় জল প্রকল্প কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। 511 কোটি টাকার প্রকল্প, এবং সেই সঙ্গে আরও কিন্তু 30 কোটি টাকা অতিরিক্ত ধরা হয়েছে এই পাইপলাইন বসানোর জন্য। কারণ 1 থেকে 47টি ওয়ার্ডেই এই পাইপ বসানো হবে, এবং নতুন করে আরও বেশ কয়েকটি, যেমন জলের ট্যাঙ্কার বসছে, পুরনো যে কোটি রয়েছে তা থাকছেই, তার থেকেও কিন্তু তার দ্বিগুণ সংখ্যক কিন্তু ট্যাঙ্কার বিভিন্ন ওয়ার্ডে অর্থাৎ বড় ওয়াইজ কিন্তু দেওয়া হবে। আর তাই আজ মেয়র এই 2025-26 আর্থিক বছরের যে বাজেট পেশ করেন, সেখানে কিন্তু একটা বেশি সময় কিন্তু আমরা দেখলাম এই পানীয় জলের দিকেই কিন্তু জোর দিয়েছেন তিনি। কেননা মাঝে মধ্যে দুর্ভোগ হতে বহুবার আমরা খবরও দেখিয়েছি যে জলের জন্য হাহাকার পর্যন্ত। একেবারে প্রায়শই আমরা দেখি শিলিগুড়িতে জল কষ্ট, তবে এবার বোধহয় সমস্যার সমাধান খুব ভালোভাবেই হবে। বেশ, জলটা একটা খুব বড় আমাদের নিজেদের কাজ, সেটা 511 কোটি, আরও প্রায় 30 কোটি 700 কিলোমিটার পাইপলাইন লেইংয়ের জন্য সার্ভের কাজ হচ্ছে, সেটা খুব ভালোভাবে সেটা হবে। আর এবার দেখাবো নয়াঞ্জলি দখল করে ভেরি। হ্যাঁ, জল নিকাশি একেবারে বন্ধ করে মাছের ভেরি। ছবিটা দেখুন, নয়াঞ্জলি বন্ধ করে মাছের ভেরি, পটাশপুরের সাউথ খন্ড, সেখানেই এই নিকাশির সমস্যা। আর স্বাভাবিকভাবে অবৈধ নির্মাণে কৃষকরাও বিপাকে পড়েছেন। আরো বিস্তারিত এই বিষয়ে পঙ্কজ জানাতে পারবে। পঙ্কজ, এই অবৈধ নির্মাণ নয়াঞ্জলি দখল করে সমস্যা তৈরি করছে সাধারণ মানুষের। পটাশপুরে যে ছবি আমরা দেখছি, কেন, কারা এই কাজ করছেন, কেন মাছের ভেরি চলছে? এতে তো স্বাভাবিকভাবেই নিকাশিতে সমস্যা হবে, সমস্যায় পড়বে সাধারণ মানুষ। একেবারে কারা করছে, একেবারে অসাধু ব্যক্তিরা, যারা কিন্তু আর্থিক উপার্জনের জন্য, মানে পয়সা উপার্জন করার জন্য তারা কিন্তু এই নয়াঞ্জলি ভরাট করে কংক্রিটের নির্মাণ তৈরি করছে এবং অবরুদ্ধ করে মাছের ভেড়ি তৈরি করছে, যার কারণে মাছ চাষ করছে। দীর্ঘদিন ধরে তাদের সমস্যা সমাধানের করার জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার কৃষকেরা। তোমাকে জানিয়ে রাখি, এই সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের এই যে নেতাজি মোড় থেকে উত্তর চৌমুখ প্রায় 12 কিলোমিটার, এই রাস্তার দুই পাশে কিন্তু নয়াঞ্জলি রয়েছে, যেখানে প্রায় 18টি মৌজা এলাকার যে কৃষকেরা চাষবাস করে, সেক্ষেত্রে অল্প জলেই কিন্তু তারা কিন্তু জলমগ্ন হয়ে পড়ে, তাদের কৃষকদের জমিনের চাষের ক্ষতিও হয়। এই অবরুদ্ধ যে নিকাশি নালা অবরুদ্ধ মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকার কৃষকেরা, যাতে করে তাদের এই অবরুদ্ধ মুক্ত যদি হয়, তাদের কৃষকরা কিন্তু একেবারে কবে সমস্যার সমাধান হয় অবশ্যই নজর থাকবে। অন্যদিকে নদীর ভাঙন আর চিলাপাতায় রীতিমতো উদ্বেগ সেখানকার মানুষজনের। বসন্তের কয়েক পশলাতেই নদী ভাঙন চিলাপাতায়। বানিয়াবুড়ি নদীর ভাঙনে স্থানীয়রা রীতিমতো চিন্তিত। আরো বিস্তারিত এই বিষয়ে রাজকুমার জানাতে পারবে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, স্থানীয়দের উদ্বেগ তো বাড়ছে, কারণ প্রতি বর্ষাতেই খরস্রোতা হয় এই বানিয়াবুড়ি, আর সেখানে বিঘার পর বিঘা জমি তলিয়ে যায়।
এবার কি হবে এটাই তো তারা ভাবতে শুরু করেছে। সমাধান কোথায়? একদমই সোনিয়া, দেখো সমাধান কিন্তু কার্যত এখন পর্যন্ত কোনো সমাধানের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যেই তারা এই সমস্যার কথা জানেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কবে এই সমস্যার সমাধান করবে তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু পঞ্চায়েত প্রশাসন থেকে দিতে পারেনি। অন্যদিকে সামনেই বর্ষা আসছে এবং এই যে বসন্তের যে বৃষ্টি, সেই বসন্তের বৃষ্টিতেও কিন্তু আবার এই নদী ভাঙছে, ফলে স্থানীয় মানুষেরা আশঙ্কা এবং আতঙ্কে রয়েছে। বেশ, বান তো আগে ছিল, কিন্তু এখন এই যে ভাঙন শুরু করতেছে, এই ইদানিং বৃষ্টিতে অনেক ভাঙন হয়ে গেছে। আর আমাদের চাষের জমি যদি এইটা যদি রোধ করা না যায় তাহলে তো আমাদের চাষের জমির অনেক ক্ষতি হবে। সবাইকে চিঠি করেছি, কিন্তু এখন অবধি তো কোনো মানে পাই নাই যে হবে কি না। যদি প্রশাসনের দ্বারা যদি এটা আমরা প্রশাসনকে বলে কাজ টাজ দেয়, বান যদি করে দেয় তাহলে তো আমরা ভালো খুশি হব। খুব করোনা তো এই মুহূর্তে যাবে না, যাতে এটা যদি আগামী দিন যাতে এটা যে দাবি করছি আমরা, সে দাবিটা যদি পূরণ হইলে তাতে আমরা খুশি হব। আর এবার আপনাদের বলবো ঝাড়গ্রামের শুক্লাল কিস্কুর কথা, কারণ সে বেঙ্গালুরুতে কাজ করত, পরিযায়ী শ্রমিক, কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনা আর তাতে মৃত্যু হয়। পরিবার এখনো পর্যন্ত তার দেহ আনতে পারেনি। কেন জানেন? টাকার অভাবে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে কি কেন এরকম পরিস্থিতি, রাজুর কাছ থেকে জানবো। রাজু, একটা প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠছে, টাকার অভাবে এখনো বাবা মা পরিবার আনতে পারেনি দেহ এই পরিযায়ী শ্রমিকের, মৃত পরিযায়ী শ্রমিক, তাই কি ব্রাত্য? দেখো সোনিয়া, একদমই, কারণ মৃত পরিযায়ী শ্রমিক বলেই একদমই ব্রাত্য, কারণ এইটাই তার পাওনা ছিল। যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে, সে জায়গায় স্থানীয় পঞ্চায়েত বা স্থানীয় প্রধান বা স্থানীয় যে নেতৃত্ব বা মন্ত্রী, যার বিরুদ্ধে অভিযোগ করছেন পরিবার, তারা কোনো উদ্যোগ নেয়নি, এমনটাই অভিযোগ করা হচ্ছে। যার জন্যই তার দেহ সৎকার করতে হয়েছে বিদেশে, ব্যাঙ্গালোরে, যেখানে কাজে গেছিল সেই শ্রমিকের, সেখানে তার দেহ সৎকাজ করতে হয়েছে। কারণ সেখান থেকে সে বাড়ি ফেরার পথেই রেল স্টেশনে এসে তার দুর্ঘটনা ঘটে এবং সেখানেই তার মৃত্যু হয়। যা নিয়ে পরিবার অভিযোগ করছেন, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, মন্ত্রীকে জানিয়েছেন, যেটা তার পরিবার অভিযোগ। আর সেই মোতাবিক তার পরিবার স্থানীয় প্রধানের কাছ থেকে লিখিতভাবে নিয়ে সেখানে যাতে দেহ সৎকার করা যায় তার ব্যবস্থা করেছেন। কিন্তু স্থানীয় প্রধান জানার পরে কেন স্থানীয় প্রশাসনকে জানাননি, জানিয়ে জেলা শাসক বলেছেন এই বিষয় নিয়ে আমরা তদন্ত করে দেখব। জানতেনই না এমনটা দাবি করছেন পঞ্চায়েত প্রধান। আপনারা মৃতদেহ আনতে পারেননি? না, কেন? না আমরা তো বললাম অনেক কিছু করে অনেক লোককে, তো টাকা অত মানে স্থানীয় প্রশাসন কিছু বলেনি? না। কাকে কাকে জানিয়েছিলেন? থানায় জানাচ্ছিলাম, ওই যে আমাদের ঝাড়গ্রাম বিরুভাটা আছে, ওকেও জানানো হয়েছে। মন্ত্রী প্রধানকেও জানানো হয়েছে। মন্ত্রী কি বললেন? ওরা বলে গাড়ি দিচ্ছি যায়নি, দেয় না, গাড়ি দেয় না। শেষমেশ আপনারা কি করলেন? এই যে স্ট্যান্ড হয়ে গেছে, হ্যাঁ, আর আসতে পারে না ঘর, হ্যাঁ, আর কে সাহায্য দেয় নাই। আমাদের কাছে আরো 10,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? আমাদের লোকগুলা। আর স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? না, দেয় নাই। কাকে কাকে জানিয়েছিলেন? প্রধানকে বলেছিলাম আর বীরবাহাকে বলেছিলাম, বলছে গাড়ি পাঠাও। আর গাড়ি পাই নাই, পাঠায় নাই, আর আনতে পারলি না, আর দেখতেও পাবো না আমার ছেলেগুলা। আমাদের কি জানানো হয়েছে? যিনি মারা গেছেন সেই যে পরিযায়ী শ্রমিক, সেটা আপনারা জানেন? মারা যাওয়ার পরে জানি। সেই বিষয়ে আপনারা প্রশাসনকে জানান? আমি যেখানে জানি না, কি করে জানাবো? আমাদের কাছে কোনো খবর পৌঁছায়নি, তার আগে এই ঘটনাটা ঘটে গেছে এবং ওখানে নাকি সৎকার করে দিয়েছে। এটা কেন হলো আমরা খোঁজ নিচ্ছি প্রধানকে, প্রধান তো বলছে পরে দিয়েছে নাকি খবর, যাই হোক খবর নেওয়া হচ্ছে। অন্যদিকে ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় সিআইডির জালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। কোথাকার ঘটনা? পূর্ব মেদিনীপুরের খামারচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। আরো বিস্তারিত এই বিষয়ে সুজিত জানাতে পারবে। সুজিত, ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় সিআইডির জালে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, গোটা বিষয়টা একটু জানতে চাইবো।
দেখো তমলুকের এই স্কুল এবং সেই স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন এই অপকর্ম করেছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক, যাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, পরে জামিন পেলেও বিচার চলছিল। তারই মধ্যে কিন্তু আরও অনেক তথ্য, যে তথ্যগুলো ভুয়ো শিক্ষক নিয়োগের বিষয় রয়েছে, সেক্ষেত্রে তাকে কিন্তু গতকাল সন্ধ্যায় সিআইডি তমলুকের তার বাসভবন থেকে গ্রেপ্তার করে আজকে তমলুক আদালতে তোলা হয় এবং জানা গেছে তার নিজের ভাইপো সহ বেশ কয়েকজন ভুয়ো শিক্ষককে তিনি নিয়োগ দিয়েছিলেন প্রধান শিক্ষক থাকাকালীন। হয়েছিলেন তিনি। বেশ, আপনাদের এখানে কি সিআইডি এসেছিল স্কুলে? হ্যাঁ এসেছিল, জানি। কি বলছে? ওই যে বাড়ি তৈরির কথা জিজ্ঞাসা করছে, আমরা বলি বাড়ি তো কোথায় জানিনি, ঘাটালে বাড়ি বলে শুনেছি। এসেছিল আগে, কালকে দেখিনি, তবে এর আগে এসেছিল। ঘাটালের দিকে নজর রাখবো, কারণ সেখানে আবার দুর্নীতির অভিযোগ। কেন দুর্নীতির অভিযোগ? গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগ। দেওয়ানচকে গাছ কাটার টেন্ডার, 20টি সাঁকো মেরামতের জন্য টেন্ডার দেওয়া হয়, কিন্তু তারপর কি হলো সুকান্ত জানাতে পারবে। সুকান্ত, গাছ কাটা নিয়ে এই দুর্নীতির অভিযোগ কেন? কাদের বিরুদ্ধে অভিযোগ? ব্যবস্থা কিছু হলো? দেখা শুনিয়া ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের গঙ্গাদাসপুর এলাকায়, সেখানে কিন্তু প্রায় 778টি গাছ কাটার টেন্ডার করা হয়েছে, যেটি আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানা যাচ্ছে। কিন্তু পাশের যে গ্রাম, সেই গ্রাম কিন্তু অন্য গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেখানের পঞ্চায়েত সদস্য তিনি দাবি করছেন যে তাদের গ্রামের অর্থাৎ বেলসোর এলাকার বেশ কিছু গাছ কেটে নেওয়া হচ্ছে এই টেন্ডার যারা পেয়েছেন। এই নিয়ে কিন্তু অভিযোগ যে তাদেরকে না জানিয়ে তাদের সেই গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ এক গ্রাম পঞ্চায়েতের গাছ কাটার টেন্ডার পেয়েছেন, কিন্তু অন্য গ্রাম পঞ্চায়েত এলাকারও গাছ কেটে নেওয়া হচ্ছে, এই অভিযোগ কিন্তু করেছেন সেই এলাকার পঞ্চায়েত সদস্য। এই নিয়ে মানে এক গ্রাম পঞ্চায়েতের টেন্ডারে অন্য জায়গায় গাছ কাটার অভিযোগ। আর যাদবপুরের ঘটনায় আবারও গ্রেপ্তার পড়ুয়া। শিক্ষাবন্ধুর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের পড়ুয়াকে। আরো ডিটেল নেব এ বিষয়ে অমিতের কাছ থেকে। অমিত, এবার যাকে গ্রেপ্তার করা হলো তার কি নাম, কি কারণে গ্রেপ্তার, আরো বিস্তারিত জানতে চাইবো। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 মার্চের যে ঘটনা, যে ঘটনাকে ঘিরে যে এত বিতর্ক এবং বিতর্কের যে একাধিক কেস রুজু হয়েছে, সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে শিক্ষাবন্ধুর যে কার্যালয় ছিল, সেখানে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে এফআইআর করে তদন্ত করছে এবং এই তদন্ত করতে গিয়ে এটা 3য় অ্যারেস্ট কলকাতা পুলিশের তরফ। সৌক্তিক নামে একজন 2য় বর্ষের সিভিল ইঞ্জিনিয়ার পড়ুয়া, তাই গ্রেপ্তার করা হচ্ছে কিছুক্ষণ আগে। অন্যদিকে অনির্বাণ সাধুকা নামে আরও একজন পড়ুয়া, যিনি মাস্টার ডিগ্রি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তাকে কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই যে এই ঘটনায় এই যে 3য় অ্যারেস্ট, এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন প্রাক্তনী ছিলেন সাহিল, তিনিও এর আগে আলিপুর আদালত থেকে জামিনে মুক্ত হন এবং গত সপ্তাহে সৌমদীপ বলে যে প্রথম বর্ষের ছাত্রকে গ্রেপ্তার করা ছিল, সেও কিন্তু আজকে এই মামলাতে কিন্তু ইতিমধ্যে জামিন পেয়েছেন আলিপুর আদালত থেকে। আবেদন করলেও জামিন। বেশ, শিলিগুড়ি পুরসভার বাজেটে একটু নজর রাখতে হবে, কারণ সেখানে চমক রয়েছে। চুক্তিভিত্তিক অস্থায়ী ঠিকা কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব। আর কি রয়েছে সেখানে পার্থর কাছ থেকে জানবো। বেতন বৃদ্ধির প্রস্তাব অস্থায়ী কর্মীদের। আরো বিস্তারিত এই বিষয়ে পার্থ জানাতে পারবে। পার্থ, শিলিগুড়ি পুরসভার বাজেটে কি চমক রয়েছে এবার? এটা তুমি প্রথমে বললে যে চুক্তিভিত্তিক এবং চুক্তিভিত্তিক যে কর্মীরা রয়েছে, অস্থায়ী শ্রমিকরা, তাদের 3% হারে কিন্তু বেতন বৃদ্ধির প্রস্তাব হয়েছে। 2025-26 এই আর্থিক বর্ষে 685 কোটি টাকার বাজেট পেশ করেন এবং 2024-25-এ 334 কোটি টাকার সংশোধিত বাজেট তিনি পেশ করেন। যেমন একদিকে শহরের যানজট নিয়ন্ত্রণে যেমন রাস্তাঘাট সম্প্রসারিত করার প্রস্তাব থাকছে, পানীয় জলের সুবন্দোবস্তের ব্যবস্থা থাকছে, সেই সঙ্গে পশুদের ক্রিমেটেরিয়ামেও কিন্তু 1 কোটি টাকা খরচ করে শিলিগুড়ি একদমই বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকে ফোকাস করা হয়েছে এই বাজেটে, তাই চমক। বেশ, মাঝরাত পর্যন্ত শুনানি করে নজির বারাসত আদালতে। রাতেও শুনানি বিচারকের। ধৃতকে আদালতে পেশ করতে দেরি পুলিশের। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, মাঝরাত পর্যন্ত শুনানি, কি উঠে এলো?
দেখো, আদালত সূত্রে জানা যাচ্ছে 12 মার্চ 2025 জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। আইনত ভাবে গ্রেপ্তারে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কোর্টে পেশ করতে হবে, কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ 17 তারিখ তাকে পেশ করে। চার্জশিটে লেখা অসুস্থতার কারণে প্রথমে সেই ব্যক্তিকে বারাসত মেডিকেল কলেজ, পরবর্তীকালে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়, যার কারণে তাকে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ। 17 তারিখে প্রথমে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়, পরবর্তীকালে তাকে মামলাটি স্থানান্তর করা হয় এসিজিএম কোর্টে। রাত 8টা থেকে শুরু হয় এই মামলা, দীর্ঘ সময় ধরে চলে। পরবর্তীকালে 1000 টাকা ব্যক্তিগত ব্যক্তিকে জামিন দেওয়া হয় এবং রাত 3টে পর্যন্ত এই কোর্টে শুনানি চলে, যা নিয়ে মূলত এটি নজির সৃষ্টি করেছে। 12 ভোর পর্যন্ত মামলার শুনানি চলে, সেখানেই কিন্তু 1000 টাকা ব্যক্তিগত বন্ডে সেই ব্যক্তিকে জামিন দেন। এটা আমাদের কাছে একটা নতুনত্ব ম্যাটার হচ্ছে এই জন্য, কারণ আমরা 10:30টায় বেল মুভ করেছি, কিন্তু এটা আমাদের কাছে একটা অভিনবত্ব ব্যাপার। আমরা আমার এই প্র্যাকটিস লাইফে বা আমার যা জুনিয়র বা আমার যে ভাইরা আছে এ পর্যন্ত কোনোদিন আমরা 3টে পর্যন্ত করে থাকি। এবার একটু কোচবিহারের দিকে নজর রাখবো। আপনি প্রণামী দিতে চান, কিউআর কোডের ব্যবস্থা রাখা হয়েছে। হয়তো আপনার কাছে খুচরো নেই, তাই কিউআর কোড স্ক্যান করেই আপনি প্রণামী দিতে পারবেন। হ্যাঁ, কোচবিহারে এরকমই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে দেবোত্তর ট্রাস্টের তরফ থেকে। পুরনো প্রণামী বাক্সের কারণে নোটে জং পড়ছে, তাই নাকি এরকম ব্যবস্থা। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। শুভঙ্কর, সাধারণ মানুষ তারাও বোধহয় এই বিষয়ে খুশি নিশ্চয়ই, কারণ সবার কাছে সবসময় তো ক্যাশ এখন থাকে না এই ডিজিটালের যুগে। হ্যাঁ দেখো, তোমাকে একেবারেই জানিয়ে রাখি যে কোচবিহার দেবোত্তর ট্রাস্টের অধীনে কোচবিহার মদনমোহন বাড়ি সহ প্রায় 22টি মন্দির রয়েছে। কয়েক মাস পর পর এই মন্দিরগুলোর সামনে প্রণামী বাক্সগুলো খোলা হয় এবং দেখা যায় যে বেশ কিছু, যেহেতু প্রণামীর বাক্সগুলো পুরনো, নোটে জং ধরে যায়, কয়েনে জং ধরে যায়। পাশাপাশি ভক্তরা যখন মন্দিরে আসে অনেক সময় পয়সা থাকে না, প্রণামী দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাই যাতে প্রণামীতে কোনো অসুবিধা না হয়, ভাটা না পড়ে, সে কারণেই কিন্তু এই অনলাইনে প্রণামী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেবোত্তর ট্রাস্টের তরফে। প্রতিটি মন্দিরের প্রণামীর বাক্সের সামনে কিউআর কোড লাগানো হয়েছে। সেই কিউআর কোডের মধ্য দিয়ে ভক্তরা প্রণামী দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন দেবোত্তর ট্রাস্ট কর্তৃপক্ষ। বেশ শুভঙ্কর। এখন তো মোবাইলে সব পয়সা পেমেন্ট হচ্ছে না, সেই জন্য এই সুবিধাটা দিয়েছে, ভালোই করেছে। কারণ ক্যাশ তো অনেকে নিয়ে বেরোচ্ছে না, এটা সব জায়গায় যখন চালু হয়েছে তখন এটা ভালোই হয়েছে। সময়ের সাথে সাথে তো তোমাকে চলতেই হবে, এটাই হচ্ছে কথা। আগে যে সিস্টেম ছিল, এখন যে সিস্টেমটা পাল্টাচ্ছে, আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট না করলে তো চলবে না। প্রণামী বক্সগুলো যেহেতু মন্দিরের প্রাচীন একটা অ্যাসেট, আয়রনের রাস্টিংয়ের ফলে কিছু নোটে ড্যামেজ হয়। শুধু দক্ষিণা নয়, সমস্ত রকম ট্রানজাকশানই আমরা অনলাইনে স্টার্ট করছি। আজকালকার দিনে অনেকেই নগদ পয়সা সাথে ক্যারি করেন না, পেমেন্ট করতে অসুবিধা হয়। তো আমাদের মদনবাড়ির মন্দিরে পুজোর কুপন দেওয়া বা আমাদের আনন্দময়ী ধর্মশালায় যারা অতিথিরা এসে থাকছেন তাদের বিল পেমেন্ট থেকে শুরু করে দেবতার উদ্দেশ্যে প্রণামী বা নিবেদন, যে কোনো জিনিসই ভক্তরা এবার থেকে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে করতে পারবেন।